চা খেতে খেতে আড্ডা দেবো আজকে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা। যার সঙ্গে আড্ডা দেব তার নামের মানে কি? তার নামের মানে হচ্ছে নির্ভেজাল, বিশুদ্ধ বা পবিত্র। গ্রিক ভাষায়, আরবি ভাষায়, হিব্রু ভাষায় এই নামের অর্থ কিন্তু আলাদা। আরে যার সাথে আড্ডা দেব তার নামটাই তো বলিনি, তার নাম হচ্ছে ইনা বাগচি। তার সঙ্গে তো আমরা আলাপ করে নেব। তার আগে তার সম্পর্কে দু চারটি কথা তোমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে, তোদের সঙ্গে একটু ভাগ করে নেব। সেটি হচ্ছে ছোটবেলা থেকে নৃত্য এবং সঙ্গীত চর্চায় বিশ্বাসী ছিল এবং তালিম নিয়েছেন অনেক গুরুর কাছ থেকে। কিন্তু এই নৃত্য এবং সঙ্গীত কিন্তু তার এখনকার জীবনের পেশায় নয়, নেশায় পরিণত হয়েছে। এখন মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে কণ্ঠের মাধ্যমে মাতিয়ে রাখা। সেটা কিসের কাজ? সঞ্চালনার কাজ। তার সঙ্গে সঙ্গে সে কিন্তু শিক্ষকতাও করে। তাহলে বুঝতে পারছেন তো, আমরা নারী, আমরা সবটাই পারি এবং সব রকমভাবে সব দিক সামলে কিন্তু কাজটা করতে পারি। কেন এই কথাটা বলছি? সে কিন্তু খুব সুন্দর করে সাজতেও ভালোবাসে এবং অন্যদেরকে সাজাতেও ভালোবাসে। আকাশবাণীতে তার গলা আমরা শুনতে পাই। তাহলে বুঝতে পারছেন তো কতগুলো কাজ, কতগুলো ক্ষেত্র, কতগুলো বিষয় নিয়ে সে যাপন করছে তার জীবনটা, এবং সংসারকেও কিন্তু ঠিক সমানভাবে সে লালন করছে। সবটা নিয়েই তার সঙ্গে আড্ডা। আর বেশি দেরি করব না, আমার আড্ডা ঘরে ওকে আমন্ত্রণ জানাই এবং আপনাদের সঙ্গে, তোদের সঙ্গে, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনা, আমার আড্ডা ঘরে তোমাকে সুস্বাগতম। আর তুমি তো এসেছো আলিপুর থেকে। এই ভর দুপুরে তুমি যে আমার ডাকে এসেছো তার জন্য সত্যি কথা বলতে গেলে আমি কৃতজ্ঞ এবং সমৃদ্ধ। আর ইনা, তোমাকে বলি, আজকে তোমার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর ডাকে যেটা পরেছো, গলায় যেটা পরেছো, অপূর্ব। তোমার এই ড্রেসিং সেন্সটা নিয়ে তো আমরা কথা বলবোই। তার আগে তোমাকে আমি জিজ্ঞাসা করব, ইনা, তোমার এখানে এসে, আমার আড্ডা ঘরে এসে তোমার কেমন লাগছে? চা তো রয়েছে, সঙ্গে সোনালি। এরকম একটা আচমকা বা হঠাৎ বৃষ্টির সময়, এই যখন গরমে মানুষ একেবারে হাঁসফাঁস করছিল, সে সময় বৃষ্টি একটা আমাদের মনে একটা মোলায়েম প্রলেপ যেন দিয়েছে। সেই সময় এরকম বৃষ্টি বাইরে, তার সঙ্গে চা এবং সোনালির সাথে আড্ডা, আমি এইটা মিস করতে চাই। তো একটু দূর হলেও, দূর তো ভৌগোলিক দূরত্ব, মনের দূরত্বটা তো অতটা নয়। তখন মনে হলো যে না, চলেই যাই, একদিন সবার সাথে বসে আড্ডা দেওয়া যাক। সোনালির কাছে এসে সোনালির সাথে চায়ের সাথে আড্ডা দিতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ইনা। আমি যেটি তোমাকে আজকে বলবো এবং কিছু কথা তো জানবই, সেটা হচ্ছে নৃত্য, সঙ্গীত, সঞ্চালনা, তার সঙ্গে সঙ্গে তুমি যে জুয়েলারি নিয়ে কাজ করো, অন্যদেরকে সাজাও, নিজেও সাজতে ভালোবাসো এবং তোমার ক্রিয়েশন, এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষকতা করছো। এতগুলো দিক তুমি মেনটেন করছো কি করে, এবং সেটা তো শুনবো। তার সঙ্গে সঙ্গে তোমার কণ্ঠে আমি 2 লাইন গানও শুনবো। আচ্ছা, গানটা একটু পরে করছি, তার আগে প্রথম প্রশ্নের উত্তরটা দাও। আসলে প্রশ্ন নয়, এটা একেবারেই ভাগ করে নেওয়ার বিষয় আর কি, ভাবনা ভাগ করে নেওয়ার বিষয়। প্রথম কথা হচ্ছে, পুরোটাই ডিপেন্ড করে আমরা কীরমভাবে কাজটা করব ভাবছি। মানে আমি বলতে চাই, আমি একটা জিনিস নিয়ে থাকবো না আমি একসাথে 4-5 রকমের কাজ করব, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার নিজের উপর। ধরো, আমাকে অনেকেই বলে থাকেন যে তুমি এত কিছু কেন করো, তুমি কেন একটা দুটো জিনিস নিয়ে করো না। না, আমি কাউকে দোষারোপ করছি না, তারা হয়তো আমার ভালো ভেবেই বলেন। কিন্তু আমার কোথাও মনে হয়, দেখো, আমাদের জীবনটা খুব আনপ্রেডিক্টেবল। সেই সময় কে কতটা কিভাবে সুযোগ পাচ্ছি, ঈশ্বর আমাদের কিভাবে সুযোগ দিচ্ছেন, সেটা খুব জরুরি আমাদের কাছে ভাবনাটা। তাই যেটুকু সময় পাবো, যেটুকু সুযোগ পাবো, আমার মনে হয় কাজটা করা, এগিয়ে নিয়ে যাওয়াটা
আমার ভালো লাগার বিষয়। সুযোগে সদ্ব্যবহার করো। একদম একদম। ধরো যে সময়টা আমি শিক্ষকতা করি, আমি একটি জিউ কনভেন্ট স্কুলে পড়াই, সেখানে সেই সময় ফুলের মতো বাচ্চা শিশুরা যখন চারিদিকে ঘিরে থাকে, সেই মুহূর্তে আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো কাজ আমি করছি। অন্তত আগামী প্রজন্মকে কিছু তো নিজের ভাবনা ভালোবাসা শেখাটা ভাগ করে নিতে পারছি। একদমই তাই, এইটা মনে হয়। আবার যখন আমি একটা গয়না বানাচ্ছি, আমি সাজতে ভালোবাসি, এই যে আজকে গয়নাটা পরেছি এটা একেবারে সম্পূর্ণ আমার ক্রিয়েশন। আমি এটা জোর গলায় বলতে পারি শাখার সাথে কাজ এভাবে হয়নি আগে। আমি প্রথম এইভাবে হাতে পরার শাখা, এটা শুধু নয়, হাতে পরার শাখার সাথেও আমি কিন্তু একেবারে আমরা যে শাখা চিরন্তন শাখা পলা যেগুলো আমরা হাতে পরে থাকি, সেই শাখা দিয়ে আমি কাজ করেছি এবং লোকের খুব পছন্দ হয়েছে, লোকে নিয়েওছেন, বিভিন্ন মানুষ পরেওছেন। এটা একটা অন্য ভালো লাগা, মানে আমি একটা জিনিস তৈরি করি, নিজের ক্রিয়েশনে নিজেকে খুঁজে পাও। একদম, মানে আমার ভাবনাটা মনে হয় আমি, আর আমার কাছে এটা কিন্তু নয় যে আমি এটা করে প্রচুর টাকা রোজগার করবো। তুমি বিশ্বাস করো, টাকা তো প্রতিটা মানুষেরই প্রয়োজন, কিন্তু আমার কাছে শুধু টাকাটাই সব নয়। একটা ক্রিয়েটিভ মানুষের ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশনটা সাংঘাতিক জিনিস। তুমি একজন ক্রিয়েটিভ মানুষ, তুমিও এই জিনিসটা বুঝতে পারো নিশ্চয়ই, মানে স্যাটিসফ্যাকশন কোন লেভেলে যেতে পারে। একদমই তাই। টাকাটার থেকে তুমি বিশ্বাস করবে না, আমি যখন কোনো কাজ করলাম, আমি বলছি, আমি নিজের মানে এক্সপিরিয়েন্সটা তোমার সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি। সেটা হচ্ছে, আমি যখন কোনো কাজ করলাম, ওটা থেকে আমি কতটা টাকা পেলাম সেটা না, আমি কাজটা কেমনভাবে করলাম, কাজটা আমার পছন্দ মতো হলো কিনা, সেই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে বেস্ট স্যাটিসফ্যাকশন। এবং উল্টো দিকের মানুষটা বা যারা দর্শক, যারা আমাদের দেখছেন, যারা আমাদের জিনিস নিচ্ছেন, তারা যখন পড়ে অ্যাপ্রিসিয়েট করছেন যে না এটা তো সত্যি একদম অভিনব, ভালো লাগছে দেখতে, মানে মনটা ভরে যায়, আনন্দ। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি ইনা, সেটা হচ্ছে জানো, আমি যখন ধরো মঞ্চে, আমরা তো আবৃত্তি, কবিতার জগৎ, লেখালেখি জগৎ, সঙ্গীত, নৃত্য এবং এই যে ক্রিয়েশন, সবটা নিয়েই তো আমরা কাজকর্ম করি। তুমি জানো, তোমার সঙ্গে আমার অনেকবার অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে দেখা হয়েছে এবং অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে। ইনফ্যাক্ট বইমেলা তো তোমার সঙ্গে দেখা হয়েছে, তুমি আমার একটি বই নিয়েছিলে, আমার খুব ভালো লেগেছে। আর যেটি বলছি সেটা হচ্ছে, যখন আমি মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করলাম, বিশ্বাস করো, আমাদের পারফরমেন্স যখন আমরা দিলাম, অনেক সময় এরকম হয়, অনেকেরই হয়, একটা লাইন স্কিপ করে গেলাম, কিন্তু আবৃত্তি যখন করলাম, দুর্ধর্ষ করলাম এবং সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করলো যে দারুণ বলেছো, কিন্তু আমি জানি কোন লাইনটা কোন সময় স্কিপ করেছি, ওরা দর্শক শ্রোতা বন্ধুরা বুঝতে পারেননি, কিন্তু আমার মনটা সেদিনকে আমি রাত্রে ঘুমাতে পারিনি, খচখচ হয়ে গেছে। কিন্তু মানুষের, আমাদের যে বিবেক, আমাদের যে মন, সেটা তো নিজের কাছে, উত্তরটা তো আমরা নিজেরা নিজেদেরকে আমি আজকে 100% দিতে পারিনি, একদম, ওটা কিন্তু স্যাটিসফ্যাকশন হলো না, কিন্তু সেটা কেউ বুঝবে না, সেটা আমরাই বুঝি। এবং আমি একটা তোমায় বলতে পারি, এই যে একটা আমাদের আক্ষেপ থেকে যায় এমন কিছু দিনে, দেখো সব দিন তো সবাই একদম 100% ঠিক হবে, সব ঠিক থাকবে, এরকম হয় না, একদমই তাই। হতেই পারে কোনো সময় আমাদেরও ভুলচুক হয়, আমরাও মানুষ, কিন্তু এই ভাবনাটা কিন্তু আমাদের আরো সমৃদ্ধ করতে একদমই তাই ভীষণভাবে সাহায্য করে। তার কারণ পরবর্তীকালে তোমার কিন্তু সবসময় একটা সাবকনশিয়াস মাইন্ডে থাকবে যে আমাকে কিন্তু লাইনটা ঠিক বলতে হবে, আমি ঠিক যাচ্ছি তো। এই যে একটা নিজেকে আরো নতুন করে, আরো সুন্দর করে সমৃদ্ধ করলাম, আজকের দিনের থেকে আগামী দিনে আরেকটু ভালো করে সমৃদ্ধ করলাম, এটা আমাদের শিল্পী মনস্ক যারা আমরা, আমাদের এটা খুব দরকার। আমি যেটা বলছি, সে তোমার গানটা আমি শুনবো, তার আগে একটা দুটো কথা বলি। সেটা হচ্ছে, আমাদের নাচের তো অনেকগুলো মুদ্রা রয়েছে, তুমি ওড়িশি শিখেছো, আর তুমি আর কি শিখেছো, ভারতনাট্যম শিখেছো। হ্যাঁ বলছি, এই যে মুদ্রা, আমাদের যে নানান ধরনের এরকম মুদ্রা আছে, হ্যাঁ এরকম মুদ্রা আছে। আমি কিছুটা ছোটবেলায় যেহেতু কত্থকটা শিখেছিলাম, আমি সেটা নিয়ে যাব না। সেটা হচ্ছে, তুমি 3-4টে মুদ্রা, মানে সেটা একটু দেখাও হাতে, এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন, মানে শুরুতে আমরা যেটা করি আর কি, একটু দেখাও। শোনো, আমি কিছুদিন গুরু অনাদি প্রসাদের কাছে কন্টেম্পোরারি শিখেছি। উনি উদয় শঙ্করের বন্ধু গ্রুপের ছাত্র ছিলেন,
এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওড়িশি শিখতে হচ্ছে তারও আমি গুরু গিরিধারী নায়কের ছাত্রী ওড়িশি। আচ্ছা। তারও আগে আমি কিন্তু থাঙ্কুমণিকুট্টির একজন ছাত্রীর কাছে ভারতনাট্যম শিখেছি। আচ্ছা, সেটা আরও ছোট বয়সে। আচ্ছা, তো আমি ভারতনাট্যমের কিছু মুদ্রাই দেখাচ্ছি। নিশ্চয়ই, একদম একদম। পতাকা, ত্রিপতাকা, অর্ধ পতাকা, কর্তরি মুখ, ময়ূরা, অর্ধচন্দ্র, আরাল, সুখতুণ্ড, মুষ্টি, শিখর, আর বললাম না, আরো অনেক আছে। ভালো জানো। আর লাস্ট যেটা, সেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে আলাপদ্ম। এইটা আমার ভীষণ পছন্দের একটি মুদ্রা, সেটা দিয়ে শেষ করলাম। নিশ্চয়ই, বলতে থাকলে চলতে থাকবে। নিশ্চয়ই। এই যে ছোট সময়ের মধ্যে, মানে অল্প সময়ের মধ্যে তুমি যে সুন্দর করে নিজেকে গুছিয়ে কথা বলছো এবং কি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করছো, সেটাও তো আমাদের একটা আর্ট। এবং আমি একটু আগেই বলেছি, আমরা নারীরা, আমরা দশভুজা, আমরা কিন্তু অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারি, তাই না? এবং আমাদের চেষ্টা থাকবে এই কাজ। একটু গলাটা ভিজিয়ে নি, বলো। একদম। চাটা ভালো লাগছে? একদম। আড্ডা, চা সহযোগে আড্ডা, এর একটা আলাদা মজা, একটা আলাদা আনন্দ এবং মজা। আর যেটি বলছিলাম, ভারতনাট্যমের মুদ্রা, ঋষি মুদ্রা, কত্থকের মুদ্রা সব তো আলাদা, এবং বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মুদ্রা দেখা যায়। তোমার কণ্ঠে দু লাইন একটু গান শুনি। আচ্ছা, গানটা খুব ছোট থেকেই শেখা, কিন্তু বিশ্বাস করো চর্চার বড় অভাব আজকাল। তবে হ্যাঁ, আমি ওই যে আমাদের প্রতি মুহূর্তে তো আমরা পজিটিভ বিষয়টা ভাবি, আমি আবারও চর্চার জন্য ভর্তি হয়েছি। আমি আবার চর্চা শুরু করব, শিল্পী হওয়ার জন্য নয়, বিশ্বাস করুন, নিজের মনকে স্যাটিসফাই করার জন্য, গানের চর্চাটা রাখার জন্য, যাতে আরও অনেক নতুন গান শিখতে পারি। সেই কারণেই আমার একেবারে গান চর্চা শুরু। আমি কি গান করব? নজরুলই করি, কারণ আগামীকাল তো কবি নজরুল ইসলামের জন্মদিন। তো আমার মনে হচ্ছে একটা নজরুলের শ্যামা সঙ্গীত যদি করি। নিশ্চয়ই। কারণ নজরুলের একটা বিষয় আমি বলি, এখন রবীন্দ্রনাথের গানেরও অনেক রকমের প্রেজেন্টেশন হচ্ছে। হ্যাঁ, একটা সময় অবধি এটা করা যায়নি, তার কারণ বিশ্বভারতীর কাছে কপিরাইট ছিল। কিন্তু এখন অনেকেই অনেক রকমভাবে রবীন্দ্রনাথের গানের প্রেজেন্টেশন করছেন। ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, কারোর ভালো লাগতে পারে, না লাগতে পারে, কারণ আমার কোথায় মনে হয় রবীন্দ্রনাথের গান তিনি যা করে গেছেন তার থেকে বেশি কিছু করার জায়গাই নেই, একদমই নেই। উনি একেবারে সম্পূর্ণটাই আমাদের কাছে করে তুলে দিয়ে একদম, এবং উইথ নোটেশন। হ্যাঁ, কিন্তু নজরুলের গানের ক্ষেত্রে এটার একটা সমস্যা ছিল, কারণ নজরুল মানুষটা, আমি হয়তো একটু সময় নিচ্ছি, কিন্তু বলো, দু এক লাইন বলো। আমাদের নজরুল জন্মজয়ন্তী আগামীকাল, কিন্তু আমাদের এই এপিসোডটা পরে টেলিকাস্ট হবে, তার জন্য অসুবিধা নেই। আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের বক্তব্য আমাদের এই এপিসোডে থেকে যাবে। একদম। নজরুলের গান দু লাইন করবো বলেই আর কি কথাটা বলা। কবি নজরুলের বিষয়টা ছিল, উনি খুব আত্মভোলা মানুষ ছিলেন। আর রবীন্দ্রনাথের যেমনি আরো 10 জন স্তাবক ছিলেন আশপাশে, যেহেতু উনি জমিদার বংশের, এবং অনেকেই ছিলেন যারা তার কথার থেকে স্বরলিপি করেছেন। আমরা জানি বহু স্বরলিপি অনেকে মিলে করেছেন আর কি, আমি এখন এই মুহূর্তে অত ডিটেলে যাচ্ছি না। নজরুলের ক্ষেত্রে এটা খুব মানে অন্যরকম একটা বিষয় ছিল, কারণ নজরুল প্রথম কথা তার চারপাশে অত স্তাবক ছিল না, ভুলে যেতেন ভীষণ। ধরো একটা গান আজকে উনি বললেন তোমায়, পরের দিন একজন এসে ওনাকে বললেন প্লিজ আমাকে একটা গান বলুন, তখন ওই গানটাই উনি ভুলে গেছেন যে তোমায় দিয়েছেন, ওই গানটা হয়তো তাকে দিয়ে দিলেন। এবং এইভাবে সুরের তারতম্য, মানে ওনার কাছে তো লেখা নেই, পরের বার যখন গানটা করছেন পুরোটা ভেবে বলছেন, তো গানের সুর হয়তো বদলে গেছে কিছুটা। এইভাবে এবার ধরো ওই ধারাটা যারা গাইছে তাদের একরকম ভাবে গাওয়া হচ্ছে, তুমি যে গানটা শিখলে তোমার ধারাটা আরেক রকম ভাবে গাওয়া হচ্ছে। এইটা, এর ফলে নজরুলের গানের অনেক ভেরিয়েশনস আমরা দেখি, অনেক পাওয়া যায়। তো যাই হোক, আমি একটা নজরুলের শ্যামা সঙ্গীত দু লাইন করি। ওমা তোর ভুবনে জলে এত আলো, ওমা তোর ভুবনে জলে এত
জলে এত আলো, সর্বলোকে শক্তি দেশে মা যাচি, আমি কেন পঙ্গু হয়ে আছি, ওমা আমি কেন মন্দ হলাম, আমি কেন মন্দ হলাম, জননী যার ভালো, ওমা তোর ভুবনে জলে এত আলো, আমি কেন অন্ধ হয়ে দেখি শুধুই কালো, মা তোর ভুবনে জলে এত আলো। এটুকুই থাক, আরো আছে খানিকটা। অসাধারণ। এই যে তুমি যখন গান করছিলে, বিশ্বাস করো আমি এটাই ভাবছিলাম, না তুমি এত ভার্সেটাইল হলে কি করে। একাধারে যখন আমি তোমাকে মঞ্চ দেখেছি পারফর্ম করতে, ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি শ্রুতি নাটকে তোমাকে সঙ্গীত পরিবেশন করতে দেখেছি। অনেক বিশিষ্ট মহারথীরা ওনারা কিন্তু শ্রুতি নাটকের সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন, এবং আমি কিন্তু তাদের সঙ্গেই বলা আমার ঠিক নয়, তবু বলছি তোমার এই যে শ্রুতি নাটকের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে, এটা কিন্তু একটা ভীষণ বড় একটা আর্ট। ইনা, তোমার এই যে জিনিসটা, এটা কিন্তু আমার কাছে অনেকটা বড় ব্যাপার। শ্রুতি নাটকের সঙ্গে সঙ্গীত পরিবেশন করলে খালি গলায়, সাথে সাথে আবার স্ক্রিপ্টে ঢুকে গেলে, আবার কণ্ঠ অভিনয়ের মধ্যে তুমি প্রবেশ করলে। আমি যেহেতু এই ব্যাপারটা নিয়ে কাজ করি, সঙ্গীত আমি পরিবেশন করি না, আমি পারি না, কিন্তু তোমারটা দেখে আমার এতটাই ভালো লেগেছে। আমি জানি আমার যখন ভালো লেগেছে, বহু দর্শক শ্রোতা বন্ধুদের ভালো লেগেছে, এটা আমি নিশ্চিত। না, আর তুমি ভার্সেটাইলটা কিভাবে হলে সেটা আমাকে একটু শেয়ার করো, যদি একটু শিখতে পারি। তার আগে আমি তোমাকে অশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এত সুন্দর করে তুমি বিষয়টা বললে। আসলে গানটা তো অল্প স্বল্প শিখেছি, সেটা আসছি। আর শ্রুতি নাটকের সাথে আমরা তো থিয়েটারের মানুষ, আমরা একেবারে প্রসেনিয়াম থিয়েটারও করে থাকি, তো যার ফলে এই দুটো মেলাতে আমাদের কষ্ট নিশ্চয়ই, অত্যন্ত পরিশ্রম সাধনার কাজ এটা। আমি বড় বড় মানুষরা যা করে গেছেন, আমরা তো সেখানে কিছুই নই, তবু চেষ্টা করা এটুকুই। আর যেহেতু গহরনটি কথার মধ্যে তুমি হয়তো দেখেছো, গহরজান এবং নটি বিনোদিনীর বিষয়টা, স্ক্রিপ্টটা একেবারেই আমার মস্তিষ্ক প্রসূত, কারণ ইতিহাসে আগে তুমি কি দেখেছো বুম্বাদার ওয়াইফ, মানে অর্পিতা আই এম গহরজান। আমি তোমায় বলি, গহরজানকে নিয়ে বহু কাজ হয়েছে, হচ্ছে নটি বিনোদিনী ভীষণ কঠিন। গহরজানের চরিত্র ফোটানো খুব কঠিন, কারণ গহরজানের সময়ে তিনি একজন অত্যন্ত ডায়নামিক ভদ্রমহিলা ছিলেন, এবং মানে উনি কতখানি ওনার পজিটিভিটি, পার্সোনালিটি এবং কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, জোর গলায় বলে গেছেন আই এম গহরজান। এই যে একটা স্পিচ, একদমই তাই, মানে ওনার এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সাংঘাতিক। মানে ওই সময় ওনার মধ্যে, আর উনি কত ভাষা জানতেন, বহু ভাষা জানতেন। গান এক নম্বর, সেই সময় 6,000 টাকা করে উনি পারিশ্রমিক নিতেন একটি শো এর জন্য। ওই সময় দাঁড়িয়ে 6,000 টাকা মানে অনেক পরিমাপ করা যায় না, একদমই এতটাই। তো সে কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে যদি এটা ইতিহাস, এর কোনো সাক্ষী নেই ইতিহাসে যে নটি বিনোদিনীর সাথে কোনোদিন গহরজানের দেখা হয়েছিল কিনা, কোথাও কোনোভাবে কোনো উল্লেখ নেই। কিন্তু আমরা তো শিল্পী মানুষ, আমরা কল্পনা করতে ভীষণ ভালোবাসি। তো আমার একদিন হঠাৎ মনে হলো, আছে এরকম যদি কখনো হয় যে গহরজানের নটি বিনোদিনী কোনোদিন এই তোমার আমার মতন গল্প করছি, আমরা যেমন গল্প করছি, তারাও কোনোদিন, সময়টা একটু আলাদা তাদের, তো তখন একেবারে খুব অল্প সময়ের জন্য ভাবনাটা ভেবেই আমি ওটা নামিয়ে দিই একটুখানি। আমার এক বান্ধবী আছে, স্ক্রিপ্ট লেখে, অত্যন্ত ভালো, আমার আকাশবাণীর বন্ধু। তো ওকে বললাম, তো বলছি না তুই একটা দুঃসাহসিক কাজ করছিস, তাহলে আমাকে হয়তো এর জন্য
100%-র মধ্যে 90% মানুষ আমাকে এই নিয়ে গালিগালাজ করবেন হয়তো, সেই দুঃসাহসিকতাটাকে সবাই আমরা অ্যাপ্রিশিয়েট করেছি, কারণ উপস্থাপনাটা সত্যি মনোমুগ্ধকর হয়েছিল। চেষ্টা করেছি, আরো ভালো করার চেষ্টা করব। চর্চার অভাবে গানটা ভালো করে হয়নি। ওই গানটা গহরজানের নিজের গলায় গাওয়া আছে, রেকর্ড আছে। তো 1907 সালেই গানটি উনি করেন, তো হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে। তো চেষ্টা করেছি মাত্র। আর এই যে তুমি বলছো বহুমুখী প্রতিভা, এটা বিষয়টা আমি তোমার সাথে একদম একমত নই, কারণ পুরো বিষয়টাই আমার একেবারেই ভালো লাগা। প্রতিভা কিনা, আরে ভালো লাগছে তো তুমি সেটাকে যখন উপস্থাপন করতে পারছো। আমি বলছি তোমাকে একটুখানি থামিয়ে দিয়ে বলছি, সেটা হচ্ছে তোমার ভালো লাগাটা আমরা অনেক সময় দেখবে একটা ছোট্ট কোকুনের মধ্যে ভালো লাগাটাকে যাপন করি এবং নিজের মধ্যেই রাখি, কিন্তু তুমি যখন অন্যদের কাছে উপস্থাপন করছো তখনই কিন্তু একটা ওটা আলাদা মাত্রা পেয়ে গেল। হ্যাঁ, ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগছে। শোনো, ভালো আমাদের লাগছে। যদি ভালো না লাগতো না ইনা, তাহলে হয়তো আজকে আমি তোমাকে এখানে আমন্ত্রণ জানাতাম না এবং তুমি নানান জায়গায় আমন্ত্রণ পেতে না। এটা তুমি একেবারে। এবার আমন্ত্রণ পাওয়ার পর আমরা নানান জায়গায় যাই না, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে আমন্ত্রণটা পাচ্ছি আমরা, সেটাই কিন্তু অনেক ভাগ্যবতী। নিশ্চয়ই এটা তো অবশ্যই ভালোবাসাটা, অবশ্যই এই ভালোবাসাই বা কজনের ভাগ্যে জোটে, কতজনের। এটা তো আমি এতটুকু তো করতে পেরেছি। আমি মনে করি তো আমাকে 100 জনের মধ্যে 20 জন না চিনুক, 5 জন তো আমাকে ভালোবেসে ডাকছেন, এটাই ইম্পর্টেন্ট। তুমি বিশ্বাস করবে না নিনা, একটা কথা তোমাকে শেয়ার করি, এটা মনের কথা। একদম একদম, আমরা তো গল্পে মানে আড্ডা, একদম নির্ভেজাল আড্ডা। আর ইনা নামের মানেই তো পবিত্র, বিশুদ্ধ। এনিওয়ে, যেটা বলছি জানো, আমি যখন মঞ্চ থেকে আবৃত্তি করে আসি, অনেকে আমার চুলের প্রশংসা করেন। হ্যাঁ, করারই মতো। তাই তুমি বিশ্বাস করো, আমাকে চুলের প্রশংসা না করে যখন আমাকে বলে না, তোর কণ্ঠটা ভারী সুন্দর, তুই যে আবৃত্তিটা করলি আমাদের মন ভরে গেল, আমি সবচেয়ে বেশি খুশি। ঠিক কথা। আমার চুল লাগবে না, আমার শাড়ি লাগবে না, আমার এই লাগবে না, ওই লাগবে না, আমি যেটা করলাম সেটার অ্যাপ্রিসিয়েশনটা পেলেই আমার ভালো লাগে। আসলে বিষয়টা হচ্ছে আমাদের এই যে বাহ্যিক রূপ, এটা তো ক্ষণস্থায়ী। একটা সময়ের পর বয়সের সাথে সাথে সবটাই চলে যাবে, মানে বয়সের সাথে সৌন্দর্যটা অন্যভাবে বাড়ে, সেটা আলাদা। কিন্তু আমাদের আসল, প্রতিটি মানুষের আসল সৌন্দর্য তো এখানে, মনে এবং এখানে। আমার ভাবনাটা কি, সেটাই আমার সুন্দর করে তুলবে। একদমই তাই। সেখানে রূপ, বাহ্যিক রূপটা খুব একটা দরকার করে না। অনেক সময় হয়, অনেকে যেটা বলতে চাইছি বাহ্যিকভাবে সুন্দর, সে হয়তো না, কিন্তু তাকে সে পরিমার্জন করে প্রেজেন্টেশন, একদমই দেয়, প্রেজেন্টেশনের জন্য সে কিন্তু কিভাবে নিজেকে মানুষের কাছে তুলে ধরছি, এটা খুব জরুরি। এবং এটা আমি একদম স্টাইলিস্টের কাজ করি, কারণ এই যে বললাম ভালোবাসা থেকে করি। আমার বহু বন্ধু বান্ধবরা আমার একটু জামা কাপড় দেখে বা আমার পছন্দটা দেখে, আমার বহু বন্ধু বান্ধবরা আমাকে অনেকে বলে। আমি সবসময় একটা কথা সাজেস্ট করি, এটা একটা গাইডলাইনটা অন্যভাবে অন্য বিষয় চলে গেলাম। সেটা হলো যে আমার পোশাক কিন্তু, প্রতিটা মানুষের পোশাক কিন্তু তার পার্সোনালিটিকে এনহ্যান্স করে। নিশ্চয়ই আমি কি পড়ছি সেটা আমার মন, আমার পার্সোনালিটি, আমার ভাবনা চিন্তা সব কিছুকে রিফ্লেক্ট করে কিন্তু আমার পোশাক। একদমই তাই, এইটা আমি মনে করি। এবার ধরো একটু অন্য প্রসঙ্গেই কথা বলছি। আমি এবার অনেকে আমায় জিজ্ঞেস করে, তুমি কিভাবে পোশাক নির্বাচন করো? সেটা তো আমি কেন, প্রচুর লোকই করেন। আমি বলছি, অনেকে বলেন না। বিষয়টা হচ্ছে দিন বা রাত, কি অনুষ্ঠানে যাচ্ছে, কি ধরনের বিষয়, কি বিষয়ে আমি যাচ্ছি, বা রাত ছাড়াও কি বিষয়। আমি আজকে রবীন্দ্রনাথের সাথে আড্ডা, একেবারে নির্ভেজাল আড্ডায় বসছি, নাকি আমি রবীন্দ্রনাথের কাছে নিবেদিত প্রাণ সেই মুহূর্তে সেই অনুষ্ঠানে যাচ্ছি। তার পোশাক এবং সব থেকে আগে, সবার আগে যেটা আমার মনে রাখার দরকার, সেটা হচ্ছে আমি কোন দেশে, কোন পরিবেশে বড় হয়েছি। এইটা আমার পোশাক আশাক কিন্তু আমার বাড়ির রীতিনীতি, রেওয়াজ, চলন, আমার বাবা মায়ের শিক্ষা, আমার পরিবারের শিক্ষা, সবটা রিফ্লেক্ট করে কিন্তু, সবটাই, তাই না? একটা মানুষের এত কিছু ঘিরে, সেই মানুষটা এইটুকু, তার বাইরেটা কত কিছু তাকে এনহ্যান্স করছে, সেটা অনেকটা। সুতরাং
এই একটা ভাবনা চিন্তা করে এই ভেবেই আর কি সাজগোজ করা। তো সেই জায়গা থেকেই বলছি যে যেহেতু আমাদের মনটা সব থেকে বড়, সব ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, সেই কারণে সেই ভালোবাসার কাজটা যখন আমরা মানুষের কাছে তুলে ধরতে পারছি এবং সেটা যখন লোকে বলছে হ্যাঁ ভালো লাগছে শুনতে দেখতে, তার আলাদা স্যাটিসফ্যাকশন। তুমি আমাকে বকবে না তো না, একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে দেখো মনের মধ্যে প্রেম না থাকলে কিন্তু গান আসে না, এটা গান আসে না, কবিতা আসে না, লেখা আসে না। হ্যাঁ প্রেমের রকম ফের হতে পারে, সেটা ঠিক, আমরা রবি ঠাকুরের প্রেমেও তো থাকি এবং আছি, এটা ঠিক। আরেকটু ভেতরে গিয়ে তোমাকে একটু টোকা দিতে চাই, তোমার হৃদয়ে একটু টোকা দিতে চাই, সেটা হচ্ছে উত্তরটা কিন্তু আমি চাই না, সেটা হচ্ছে তোমার হাজবেন্ড তো আছে, ওটার তো প্রেম আছে, তুমি পরকীয়া প্রেমে বিশ্বাসী? দেখো আমি একটা কথা তোমায় বলি, সব থেকে প্রথম বিষয় যেটা, পরকীয়া বলে কিছু হয় না, এটা হচ্ছে সত্যি কথা। আচ্ছা, যখন কারোর প্রতি তোমার আকর্ষণ হবে, সে আকর্ষণটা হবেই, সেটা পরকীয়া না। আচ্ছা, তখন কিন্তু তুমি তার প্রতি আকৃষ্ট, এটা আমি মনে করি। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, দেখো আমরা যে বয়সে এসে পৌঁছেছি, বিবাহিত জীবনটা একেবারে আলুনির মতন। আচ্ছা, ঠিক কি না? না না, সবার ক্ষেত্রে কেউ বলে না। দেখো আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি, আমার মানে বিবাহিত জীবন থেকে ছোট ছোট আনন্দ খুঁজে নিতে পারি, সবাই পারি, সবাই পারি, সবাই নিই খুঁজে, সেই জায়গাটা তো আমাদের আছে। কিন্তু আমার কাছে কোথাও একটা প্রেম এই বয়সে এসে মনে হয় একটা অসম্ভব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একদমই প্রয়োজন, যেখানে ফিজিক্যালিটিটা খুব ম্যাটার করে না, জানো তো? যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার এই জায়গাটা মিলছে, ওয়েভলেন্থটা ম্যাচ করছে কিনা, তার সাথে ধরো তুমি ঘন্টার পর ঘন্টা গল্প করে, আমি অতক্ষণও চাইছি না, ধরো সপ্তাহে একদিন, 15 দিনে একদিন যদি তুমি তার সাথে থাকো, থাকো মানে আমি বলছি 2 ঘন্টাও যদি তার সাথে থাকো, ওই 2 ঘন্টাটা কোয়ালিটি টাইম, তো সেই সময়টা তোমার ভালো লাগছে তো কথা বলতে, এনজয় করতে, পরিবেশটা ভালো লাগছে, তার সাথে সেই মুহূর্তে থাকতে তোমার ভালো লাগছে, তো সেটাই প্রেম। সেটাই, ভেরি নাইস, ভেরি নাইস, মানে খুব সুন্দর করে বললে, মানে এত সুন্দর করে বললে, ওটাই প্রেম, এক্স্যাক্টলি ওটাই প্রেম। মানে তার প্রতিটা মুহূর্ত, তার বাচনভঙ্গি, তার কথা বলার ধরন, মানে তুমি যে বিষয়টাতে আলোচনা করছো সেই বিষয় নিয়ে কৌতূহলী হওয়া, সবটা নিয়েই সে তোমার মধ্যে ঢুকে গিয়ে তোমার মতো করে সে ভাবছে, এবং সে কতটা তোমার প্রতি ডেডিকেটেড, কমিটেড। তার জন্য তোমায় 24 ঘন্টা চাই না সঙ্গে, 365 দিন চাই না, কিন্তু ফোনে বা সেই মুহূর্তে একটা কেয়ার করা, যেটা একটা আগলে রাখা, তবে সেটা আছে তো। একটা জিনিস, যত তুমি পরিণত হবে, মানে আমার মনে হয়েছে যত আমাদের বয়স বাড়ছে, একটা জিনিস কিন্তু আমি দেখছি, আমার না সার্কেলটা ধীরে ধীরে ছোটই হয়ে আসছে। আমি ভাবছিলাম এটাই, একদম কেন বলতো, আসলে সমমনস্ক মানুষ যত বয়স বাড়ছে, আমাদের তো প্রতিটা মানুষের ম্যাচুরিটি বাড়ছে, কমে যাচ্ছে আশপাশ থেকে। একদমই, কোথাও একটা তোমার মনে হচ্ছে না বেশিক্ষণ ভালো লাগছে না এর সাথে, যখনই তোমার এইটা এসে যাবে যে বেশিক্ষণ আমার এর সাথে ভালো লাগছে না কথা বলতে, তোমার ফ্রেন্ড লিস্ট থেকে কিন্তু সে, আমি সরে যাবে, ফেসবুকের ভাষায় বলি, জুকারবার্গের ভাষায় বলি, ফ্রেন্ড লিস্ট থেকে সে সরে যাচ্ছে। তখন তোমার গন্ডিটা ছোট হয়ে যাচ্ছে, বৃত্ত ছোট হয়ে যাচ্ছে, এবং সেই বৃত্তে ঠিক তারাই আছেন যারা তোমার একেবারে কাছে, যেমন হতে পারে, যেমন তুমি কিন্তু আমার খুব কাছের মানুষ, তাই আজকে তুমি আমার সঙ্গে এখানে চায়ের আড্ডা, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, সঙ্গে অবশ্যই সোনালি, এই শিরোনামে আমি তোমাকে আজকে পেয়েছি ইনা বাগচি। আচ্ছা, আমাদের সময় কিন্তু এগোচ্ছে, আমাদের আড্ডা চলবে পরে আরো, কিন্তু যেতে যেতে চলার পথে তোমার কাছ থেকে কিন্তু আমি, যেহেতু এটা বর্ষণমুখর মাস চলছে, জুন মাস এখনো পড়েনি, জুন মাস আসতে চলেছে, এবং তোমার এই এপিসোডটা, মানে পর্বটা আমার মনে হয় জুলাইতে টেলিকাস্ট হবে, তোমার কাছ থেকে একটা বর্ষণমুখর গান একটা আমি শুনবো। অবশ্যই বর্ষার গান যদি
তুমি শুনতে চাও তাহলে কিন্তু রবীন্দ্রনাথ। আমার মনে হয় আমরা সকলেই যাপন করি রবীন্দ্রনাথে দিন। আমি ছোট্ট করে গাইছি, পুরোটা গাইছি না, ভানুসিংহ ঠাকুরের পদাবলী তার থেকে একটা ছোট্ট অংশ গাইছি। চর্চাটা খুব কম, ক্ষমা চাই নিচ্ছি আগে। না করো না, এটা তো আমাদের ঘরোয়া আড্ডা। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা নিশীথ यामिनी रे, শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা कुंज पथे सखी कैसे जावत अबला कामिनी रे, श्रावण गगने घोर घन घटा। এই থাক আজকে। খুব সুন্দরী না? তুমি আরও সঙ্গীত চর্চা করো এবং তুমি চারিদিকে ছড়িয়ে পড়ো, এই কামনা করি। আর আমার আড্ডা ঘরে তুমি যে সময় বের করে এসেছো তার জন্য আবারও বলছি আমার খুবই ভালো লাগছে। এবং তোমার সঙ্গে যে এইটুকু সময় কাটাতে পারলাম নিভৃতে, এবং এই নিভৃতে আড্ডাটাই পৌঁছে যাবে সবার মাঝখানে। তোমার জন্য একটা ছোট্ট একটা উপহার আছে বাবা। এই স্মারকটা তোমার হাতে তুলে দিলাম। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এই যে একসাথে আড্ডা দেওয়া, একসাথে বসার এই সময়, যে সময়টা আমরা প্রত্যেকে খুব ব্যস্ত, তার মধ্যেও যে একটু সময় বার করে একসাথে বসা আড্ডা দেওয়া, এটা কিন্তু খুব বড় প্রাপ্তি। আর এটা তো বটেই। আমি সবার কাছে একটা কথাই বলি, সোনালীর এই আড্ডার ঘরে এসে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লাগলো, আলাপচারিতায় খুব ভালো লাগলো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি এগিয়ে চলুক সোনালীর এই পথ চলা আরও অনেকটা। ধন্যবাদ। ইনার শুভেচ্ছা নিয়ে আমি যাতে আরও অনেকটা পথ চলতে পারি সেই চেষ্টাই করব। সঙ্গে কিন্তু তোমাদের, আপনাদের, তোদের সবসময় পাশে চাই। আর ওই যে বললাম, একা তো কিছু কাজ করা যায় না, সবাই মিলে যদি হাতটা বাড়িয়ে দাও তোমরা, আপনারা, তোরা, তাহলেই মনে হয় পথটা বড় মসৃণ হয়ে উঠবে। আর ইচ্ছে তো আছে অনেক কাজ করবার, তার জন্য আর একটু দৌড়তে হবে। সেই দৌড়নোটা যাতে আমি আরও বেশি করে করতে পারি, সেই জন্য আশীর্বাদ চেয়ে নেব তোমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে, তোদের কাছ থেকে। সবাই আপনারা ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকেও জানাই, যাতে আপনারা যে সমস্ত কাজগুলো করছেন সেই কাজগুলো সুন্দরভাবে করতে পারেন। নমস্কার।